নমস্কার বন্ধুরা। আজকে আমরা ইনকাম ট্যাক্স ফাইলিং ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23-এর জন্য কিভাবে আইটিআর 1 ফিল আপ করাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা জানি যে এই ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডেট কিন্তু 31শে জুলাই 2022। ডেট পরে এক্সটেন্ড হতেও পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে হচ্ছে মাত্র আর 5টা দিন সময় আছে। তাহলে আমরা এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কিন্তু আমরা অতি অবশ্যই করে নেবো। যারা পেনশন হোল্ডার বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আইটিআর 1 ফাইল করতে হবে। তাহলে এই আইটিআর 1 কীভাবে ফাইল করব আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। প্রথমেই ইনকাম ট্যাক্সের পোর্টালের যে ফ্রন্ট পেজ বা সেই পেজে আমরা আছি। এখন আমাদের লগ ইন করতে হবে। যাদের লগ ইন করা আগের থেকে রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্ট্রেশন করবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সোজাসুজি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আইডি জানি আমরা প্যান নাম্বার, মানে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আইডিটা হচ্ছে আর প্যান নাম্বার। তাহলে আমি এখানে প্যান নাম্বার বা ইউজার আইডি দিলাম, যে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর কিন্তু এই যে লগ ইনের আগে প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস মেসেজ, এটাকে কিন্তু চেক বক্সে টিক দিয়ে দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন। এইবার কন্টিনিউ করার পর আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। এবার লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আছে ফাইল নাও ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23। এখান থেকেও করতে পারেন ফাইল নাও, অথবা এই যে ই ফাইলিং আছে এখানে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্নে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এটাতে ক্লিক করেও করতে পারেন। কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার আগে অবশ্যই হাতের কাছে ফর্ম 26 এবং ফর্ম 16 এই দুটোকে নিয়ে বসবেন। তার কারণ অ্যাজ পার ফর্ম 16 এবং ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট 26 এইটা অনুযায়ী কিন্তু আপনার ম্যাচিং করেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। অযথা উল্টোপাল্টা করলে কিন্তু চলবে না। ফলে আমি ফাইলিং করার জন্য প্রথমে ই ফাইলিং গেলাম। এখানে ইনকাম ট্যাক্স রিটার্নের আন্ডারে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এটা হচ্ছে আমরা করব 2022-23। এরপরে যেহেতু অনলাইনে করছি তাই মোডটাকে সিলেক্ট করলাম, অনলাইন দিয়ে কন্টিনিউ করলাম। এবার কন্টিনিউ করার পর আপনি যদি আগে থেকে কিছু ডেটা প্রিফিল করে রাখেন তাহলে রিজিউম ফাইলিং করবেন। হয়তো আগে একবার অনলাইনে করেছিলেন দিয়ে সাবমিট করেননি, আর যদি তা না করে থাকেন একদম নতুন করে করেন তাহলে কিন্তু এখানে স্টার্ট নিউ ফাইলিং হিসাবে করবেন। তো আমি এখানে স্টার্ট নিউ ফাইলিং করছি না, কারণ যেহেতু আমি আগে কিছুটা ডেটা ভরে রেখেছি তাই আমি রিজিউম ফাইলিং করলাম। কারোর ক্ষেত্রে যে আগে কিছু ডেটা সেভ করে রাখেননি তিনি কিন্তু স্টার্ট নিউ ফাইলিং করবেন। তাহলে আমি এখানে রিজিউম ফাইলিং করলাম, অর্থাৎ আমি এর আগের ডেটে কিছুটা ভরে রেখেছিলাম সেটাকে আমি এখানে কমপ্লিট করব। দেখুন এখানে টোটাল 5টা স্টেপের মাধ্যমে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার যদি কিছু পরিবর্তন হয় সেটা পরিবর্তন করবেন। গ্রস টোটাল ইনকাম, যেটা অটো ফিডিং করে যেটা আসবে সেটা যদি মনে হয় যে আপনার ভুল আছে তাহলে এডিট করে ম্যানুয়ালি ভরবেন। ডিডাকশান যদি আপনার কিছু এক্সট্রা থেকে থাকে, মনে হচ্ছে এখানে ঠিক আসেনি, অটোমেটিক কিছু সেল প্রিফিল থাকবে, তাহলে সেইটা এডিট করে ম্যানুয়ালি ভরে দেবেন। ট্যাক্স পেডের ঘরটাতে এটা অ্যাজ পার 26 এটা কিন্তু এখানে ট্যাক্স পেডের ঘরটা ভরতে হবে। ফর্ম 16 অনুযায়ী অনেক সময় এটা হয় না, তার কারণ ফর্ম 16 আমার দেখাচ্ছে যে হয়তো যে আপনার ট্যাক্স কেটেছে কিন্তু সেই ট্যাক্সটা ইনকাম ট্যাক্সের ঘরে জমা পড়েনি, তখন কিন্তু ফাইনাল যদি না হয় তাহলে কিন্তু আপনার 26 উঠবে না। তাই 26 অনুযায়ী কিন্তু ট্যাক্স পেড এই ঘরটাকে ফিল আপ করবেন। এরপরে হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, তারপর সাবমিট। এই 5টা স্টেপের মাধ্যমে আমার হবে। এই 5টা স্টেপই এখানে এটা থাকবে। যখনই কোনো ইনফরমেশান সঠিক ভরা হয়ে যাবে সেভ করবেন এবং কনফার্ম করবেন। তাহলে প্রথমে আমি পার্সোনাল ইনফরমেশনের ঘরে যাচ্ছি। পার্সোনাল ইনফরমেশনের ঘরে যদি কোনো কিছু পরিবর্তন করার থাকে তাহলে পরিবর্তন করা হবে, কিন্তু আমার এখানে অ্যাড্রেস কোনো কিছু চেঞ্জ হয়নি, ফোন নাম্বার চেঞ্জ হয়নি, তাই পরিবর্তন করছি না। নেচার অফ এমপ্লয়মেন্ট এখানে স্টেট গভর্নমেন্ট, তাই স্টেট গভর্নমেন্ট দিলাম। এবং ফাইলিং সেকশন যেহেতু আমি বিফোর ডেটে করছি তাই 139-1 ধারা অনুযায়ী আমার এখানে করা হচ্ছে এবং কোনো নোটিশের ভিত্তিতে করা হচ্ছে না, তাই এটা ইনঅ্যাক্টিভ রাখা আছে। এরপরে আমি যেহেতু ইনকাম ট্যাক্স রিটার্নটা পুরনো রিজিমেই থাকতে চাই তাই এখানে নো করেছি, ইয়েস করিনি। আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রিজাইম, আমি নিউ ট্যাক্স রিজাইমে ফিল আপ করতে চাই না তাই এখানে নো করি। যিনি নতুন রিজিমে করতে চান তিনি ইয়েস করবেন। তাহলে আমার ক্ষেত্রে এখানে নো, তাই আমি নো করেছি। আমি পুরনো রিজিমেই করতে চাই যেহেতু আমার ট্যাক্স বেনিফিট
আছে বিভিন্ন সেকশনের আন্ডারে। এটা গেল। এবার ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসটা কি, যদি আপনার রিফান্ড থাকে, রিফান্ড পেতে চান, তাহলে এই ব্যাংক ডিটেলস ভরতে হবে এবং সেটাকে ভ্যালিডেট করতে হবে। যদি মনে হয় যে এই আগের বছরের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে নতুন করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করে সেটাকে ভ্যালিডেট করবেন। তো যেহেতু আমার এই অ্যাকাউন্টটা বন্ধ হয়নি, চালু রয়েছে, তাই এই অ্যাকাউন্টেই আমি রিফান্ড থাকলে রিফান্ড পেতে চাই, তাহলে এটাকে আমি সিলেক্ট করে রেখেছি। এরপরে কি করব, কনফার্ম করব। যখনই কনফার্ম করবেন তখন এই যে ঘরটা এটা গ্রিন কালারে হয়ে যাবে এবং টিক চিহ্নিত হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রস টোটাল ইনকাম। এই জায়গায় আমি ক্লিক করছি, গ্রস টোটাল ইনকামটা আমি মিলিয়ে নেবো। এইটা কিন্তু অ্যাজ পার ফর্ম 16 আপনারা মিলাবেন। এখানে দেখুন বলছেন আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ এক্সপেন্ডিচার ইনকার্ড অন কস্ট অফ ট্রাভেল। আমার নেই, তাই নো করলাম। এখানে আমার এক্সেমশন নেই সেকশন 10-14-এ, তাই নো করলাম। আমার কোনো এক্সেমশন এখানে নেই সেকশন 10-13-এ, তাই নো করলাম। যার ইয়েস থাকবে ইয়েস করে এটা ফিল আপ করবে। তারপরে আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ লিভ ট্রাভেল এক্সাম অ্যালাউন্সেস এলটিসি, আমার এলটিএ আমার নেই, তাই আমি এখানে নো করলাম। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সেমশন ফ্রম স্যালারি ইনকাম, আমার নেই। যারা আছেন তিনি ইয়েস করে ডেটা ভরবেন, তাহলে এটা নো করলাম। তাহলে এখানে এই দুটো সব কটা নো করার পর আমি এখানে কন্টিনিউ করলাম। এইবার কন্টিনিউ করার পর দেখবেন ওই ঘরটাও কিন্তু আমার কনফার্ম হয়ে গেল। কনফার্ম হলে ওটাও কিন্তু টিক চিহ্ন বসবে। দেখুন এবার এইখানে স্যালারি গ্রস ইনকামের এডিটের জায়গা আছে। দেখুন আমার গ্রস স্যালারি যেটা 887448, এটা অটোমেটিক ফর্ম 16 থেকে নিয়েছে। তাহলে এটাই যেহেতু আছে, তাহলে আমি এটা কোনো কিছু চেঞ্জ করলাম না। এরপরে দেখুন এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। পুরনো রিজিমে থাকলে হচ্ছে 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন, আর পিট্যাক্স যেহেতু 2400 টাকা আছে তাই 52,400 টাকা এখানে কিন্তু টোটালটা নিয়েছে। তো এটাও ঠিক আছে। এটা বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে 835,048, যেটা এখানে শো করছে, এটা একদম এক্সাক্ট ঠিক আছে। এরপরে এইখানে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যদি কারোর হাউস বিল্ডিং লোন থাকে এবং সেই লোনের প্রিন্সিপালটা বাদ দিয়ে যদি ইন্টারেস্ট পেমেন্ট করেন, সেই ইন্টারেস্ট পেমেন্ট আপ টু 2 লাখ পর্যন্ত কিন্তু ছাড় পাওয়া যায়। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা পেমেন্ট করছেন সেটা কিন্তু 80C মধ্যেই ছাড় যোগ্য। ফলে ইন্টারেস্ট যেটা এইচবিএল এর লোনের পেমেন্ট করছেন সেটা এই ঘরে বসবে। এটা কি করতে হবে, এখানে আমরা অ্যাড অর এডিট ডিটেলসটা করব। এখানে দেখুন টাইপ অফ হাউস প্রপার্টি, যেহেতু নিজের বাড়ি হচ্ছে এটা সেলফ অকুপাইডই রাখবেন। এইবার ইন্টারেস্ট পেবেল অন বরোড ক্যাপিটাল, অর্থাৎ আপনি যে হাউস বিল্ডিং লোন নিয়েছেন সেই লোনের টোটাল ইন্টারেস্ট ওই 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে যেটুকু পেমেন্ট করেছেন সেটুকু এখানে বসাতে হবে। আমি এখানে বসিয়েছি 1,07,576 টাকা। এটা যখনই বসানো হবে তখন এই 3 নম্বরে অটোমেটিক চলে আসবে যে ইনকাম চার্জেবল আন্ডার হেড অফ হাউস প্রপার্টি, এটা কিন্তু মাইনাস নেগেটিভে আসবে। এটা কিন্তু অটো চলে আসবে। কারণ যদি আপনি 1,30,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করে থাকেন, 1,30,000 লিখলে এখানে কিন্তু আপনার মাইনাস 1,30,000 চলে আসবে। এটা লেখার পর এখানে অ্যাড করবেন। যেই অ্যাড হবে সেটা কিন্তু আপনার এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে চলে আসবে। যার নেই সে উনি নীল রেখে বেরিয়ে যাবেন। এরপর ইনকাম ফ্রম আদার সোর্সেস। দেখুন আমার ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, গত বছরে কোনো ট্যাক্স রিফান্ড থেকে ইন্টারেস্ট পাইনি, তাই আমার এটা নেই, তাই 0 আছে। আর ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আমার 9,847 টাকা বিভিন্ন যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে যেটা আছে সেটা আমি পেয়েছি, সেটা এখানে বসিয়েছি। এটা কিন্তু ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট কিন্তু নয়, এটা শুধুমাত্র সেভিংস ব্যাঙ্ক থেকে যেটা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। কারণ আমরা জানি এইটাই আবার পরবর্তীতে 80TT এর আন্ডারে 10,000 টাকা পর্যন্ত হলে সেটা পুরোটাই মাইনাস হয়ে যাবে। ফলে আমি যে কিন্তু আপনাকে তথ্য এখানে দিতে হবে, যেহেতু হয়েছে আমি এটাকে বসিয়েছি। আর দেখুন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার ইনকাম, যদি থাকে তাহলে আপনাকে অ্যাড অ্যানাদার করতে হবে। তাহলে এখানে অ্যাড অ্যানাদার করলে আপনাকে যেগুলো ফিক্সড ডিপোজিটের যেগুলো ইন্টারেস্ট হয়েছে সেগুলোকে এই অ্যাড অ্যানাদার করে সেই ঘরগুলোকে কিন্তু ভরতে হবে। আমার নেই, তাই আমি আর অ্যাড অ্যানাদার করছি না। তাহলে গ্রস টোটাল ইনকাম আমার 737,319, এটা আমি যেটা ফর্ম 16-এ ওটাই রয়েছে আমার 9 নম্বর কলামে। গ্রস টোটাল ইনকাম 6+8, ওখানে কিন্তু 7,37,319 টাকা আছে, এখানে মিলে গেছে। তাহলে এটা যেহেতু মিলে গেছে আর কোনো আমার এক্সেমড ইনকাম নেই, তাই এটাকে আমি কনফার্ম করলাম। যেই এটা কনফার্ম করব আমার এই গ্রস টোটাল ইনকামটা কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে এবং একটা টিক চিহ্ন হয়ে যাবে। এবার টোটাল ডিডাকশনটা আমি আগে বসিয়ে রেখেছিলাম বলে আসে, যার নেই তাকে নতুন করেই বসাতে হবে। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশন অন ডোনেশন পেড, আমার নেই, তাই এখানে নো করে দেবো। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশন ফর
ডোনেশন ফর সায়েন্টিফিক রিসার্চ নেই, নো করে দেবো। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার 80 GG নেই, নো করে দেবো। এইবার দেখুন এইখানে 80C সেকশন আন্ডারে ম্যাক্সিমাম 1,50,000 টাকা ছাড় পাওয়া যায়। তো আমার এক্ষেত্রে টোটাল আমি 80Cর আন্ডারে আমার ডিডাকশন আছে 1,68,454 অ্যাজ পার হচ্ছে ফর্ম 16। তাই এখানে আমি 1,68,445 লিখলেও কিন্তু 1,85,000 নিয়ে নেবে, তাই এটা আছে। এবার বলছে দেখুন, ডু ইউ এগ্রি উইথ ইনফরমেশন, আমি হ্যাঁ এগ্রি করছি, তাই ইয়েস করলাম। যিনি মনে করছেন না আপনার 80Cতে ডিডাকশন আছে ধরুন 1,40,000, কিন্তু এখানে এসছে 1,30,000, তখন আপনি এটা নো করে ডিটেলসটা ভরে সেভ করবেন। এরপরে আমার 80CCD2তে কোনো কিছু নেই, তাই নো করে দিলাম। এবার 80Dর আন্ডারেও কোনো ডিডাকশন আমার নেই, তাই নো করে দিলাম। 80Eর আন্ডারেও কোনো ডিডাকশন নেই, নো করে দিলাম। 80TTAতে দেখুন আমার যেহেতু সেভিংসের ইন্টারেস্ট আপ টু 10,000 পর্যন্ত ডিডাকশন এখানে হয়, যেহেতু সেভিংস ইন্টারেস্ট আমার 9,847 টাকা ছিল, সেটাই কিন্তু অটোমেটিক এই 80TT এর ঘরে চলে এসছে। ডু ইউ এগ্রি, আমি এটা এগ্রি করছি, ইয়েস করেছি। এবার আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশন, ইয়েস, কারণ আমার একটা 80CCD1Bর আন্ডারে এনপিএস আছে, তাহলে সেটাকে আমার আছে, তাই আমি ইয়েস করলাম। যার নেই তিনি নো করে দেবেন, ঠিক আছে। আমার আছে তাই আমি ইয়েস করলাম। ইয়েস করলে এখানে ঘরে ভরতে হবে, আমি ভরেছি। দেখুন 80CCD1Bর ঘরে আমার কিন্তু এই অ্যামাউন্টটা আছে। এখানে এনপিএস করেছিলাম আমি 34,500 টাকা, তাই এখানে 34,500 টাকা আমি বসালাম। এটা বসানোর পর আমি কি করব, আর অন্য কোনো ডিডাকশন আমার নেই, দিয়ে কন্টিনিউ করলাম। যখনই কন্টিনিউ করা হবে, দেখুন যখনই কন্টিনিউ করা হবে, ঠিক আছে, আপনার এখানে এই ডিটেলসটা চলে আসবে। তাহলে 80Cর আন্ডারে আমার 1,50,000 ডিডাকশন আছে, 80Dর আন্ডারে কিছু নেই, জিরো। 80TTর আন্ডারে ওই সেভিংসের ইন্টারেস্ট ডিডাকশন আছে 9,847, সেটা চলে এসছে। 80CCD1Bর আমার 34,500 টাকা যেহেতু আমি পেমেন্ট করেছিলাম এনপিএস এর আন্ডারে, তাই সেটা এখানে বসানো হয়েছে। আর কোনো নেই, তাই এটাকে আমি কি করব, কনফার্ম করব। কনফার্ম করলে কিন্তু টোটাল ডিডাকশন আমার এখানে চলে এসছে 1,94,347 টাকা, সেটা এখানে কনফার্ম হয়ে আছে, টিক মারা যাবে। ট্যাক্স পেড, ট্যাক্স পেড এইটা কিন্তু আপনারা অবশ্যই 26AS অনুযায়ী দেখবেন। তাহলে 26AS অনুযায়ী আপনার দেখবেন যে 26AS-এ এই 22,000 টাকা উঠেছে কিনা। আমার ক্ষেত্রে 26AS-এ দেখুন, এইটা আমার 26AS আমি ডাউনলোড করে নিচ্ছি আগেই। এখানে দেখুন এই যে 22,000 টাকা আমার ট্যাক্স ডিডাক্ট হয়েছে, এবং এই 22,000 টাকা কিন্তু আমার কি হয়েছে না ইনকাম ট্যাক্সের ঘরে ডিপোজিটও হয়েছে। এবং এখানে এই যে স্ট্যাটাস অফ বুকিং এফ, এইটা যতক্ষণ না এফ লেখা থাকবে ততক্ষণ কিন্তু আপনি যখনই এটা রিটার্ন সাবমিট করবেন, ওটা কিন্তু আউটস্ট্যান্ডিং ডিমান্ড পরে শো করবে। ফলে আপনার যে ট্যাক্স যিনি কাটছেন, অর্থাৎ ডিডিও যিনি ফাংশন হিসেবে কাজ করছেন কাটছেন, সেইটা যতক্ষণ না ইনকাম ট্যাক্সের ঘরে জমা পড়ছে ততক্ষণ কিন্তু এটা ফাইনাল আসে না। তাহলে এখানে ফাইনাল হয়ে গেছে, আমি 22,000 টাকা কাটিয়েছি এবং 22,000 টাকায় জমা পড়ে, তাহলে আমার ঠিক আছে। এইবার আমি এখানে দেখে নিলাম যে আমার এখানে ট্যাক্স পেড 22,000 টাকা এসে, ঠিক আছে, অসুবিধা নেই। যদি মিসম্যাচ থাকে তখন কিন্তু এটাকে আমরা ম্যানুয়ালি পুট করে দেব যে কি হচ্ছে। এইবার দেখুন অনেক সময় দেখবেন আপনার এখানে অটোমেটিক ইপে ট্যাক্স চলে আসবে, অর্থাৎ আপনি যেটা ট্যাক্স পেমেন্ট করছেন তার থেকেও বেশি ট্যাক্স আপনার লাগবে, কিন্তু আপনি পেমেন্ট করেননি। তাহলে আগে সেই ট্যাক্সটাকে পেমেন্ট করেই আইটিআর করা ভালো। এবার সেক্ষেত্রে আমরা জানি চালান যেটা আছে 280, সেখানে পেমেন্ট করবেন এবং সেখান থেকে পেমেন্ট করার পর বিএসআর কোড, চালান নাম্বার আর ডেটটা পুট করবেন। কোথায় করবেন, এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স এই ঘরে। এখানে শো ডিটেলসে ক্লিক করবেন, শো ডিটেলসে ক্লিক করার পর দেখবেন অ্যাড অ্যানাদার এই ঘরটা আসবে। এই ঘরটা আসার পর আপনি এই বিএসআর কোড, সিরিয়াল নাম্বার অফ চালান আর কোন ডেটে করছেন এটা করে অ্যাড করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু নেই তাই আমি ক্যান্সেল করলাম। এটা করলে এখানে দেখবেন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করার আগের দিনে যেটুকু পর্যন্ত আপনি ট্যাক্স পেমেন্ট করেছেন সেইটা কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি বসাতে হবে। বসিয়ে অ্যাড করলে এখানে অটোমেটিক সেটা আসবে। আমার ক্ষেত্রে যেহেতু নেই তাই জিরো আছে, তাহলে এটা আমার 22,000 টাকায় আমি ট্যাক্স পেড করেছি, এটা কনফার্ম, তাই এখানে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করলে এখানে কিন্তু এই 22,000 টাকা ট্যাক্স পেডই চলে আসবে। এইবার দেখুন আরেকটা যেটা হচ্ছে ফর্ম 26AS-এ যেটা আমি লক্ষ্য করলাম, যেটা হচ্ছে দেখুন এই ফর্ম 26AS-এ আমার এইগুলো ছাড়া অন্য কোনো ফিক্সড ডিপোজিট থেকে কিন্তু কোনো ইনকাম নেই, যার জন্য এই ঘরগুলো সব ফাঁকাই রয়েছে। কিন্তু এইখানে দেখুন এসএফটি একটা আছে যেখানে দেখাচ্ছে 73,986 টাকা। এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ কোনো একটা অ্যাকাউন্টে একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি 10 লাখের ওপর
এগ্রিগেশন হয় তখন কিন্তু সেই ব্যাংক ইনকাম ট্যাক্সের ঘরে 61A ফর্মে কিন্তু তথ্যটা দেয় যে এই অ্যাকাউন্টে সেম পার্সনের ক্ষেত্রে কিন্তু 10 লাখের বেশি টাকা ট্রানজাকশন নয়, টাইম ডিপোজিট হয়েছে। অর্থাৎ যেহেতু স্যালারি অ্যাকাউন্টগুলো এখন মড ব্যালেন্স করে দেওয়া হয়, তাই সেই স্পেসিফাইড যে ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে সেটার কিন্তু ডিনোট কিন্তু এই 26AS এ থাকবে। এইটা কিন্তু ইনকাম ট্যাক্সের কোনো জায়গাতে আমাদের দেখানোর খুব একটা প্রয়োজন নেই। যাই হোক, এটা জাস্ট উল্লেখ করলাম। এসএফটি 005 মানে হচ্ছে স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশন, অর্থাৎ একটা রিমার্কেবল এগ্রিগেশন বা ট্রানজাকশন কিন্তু এই অ্যাকাউন্টের হলে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি প্রচুর টাকা পান বা কোনো বিশাল টাকা একটা প্রপার্টি কেনেন, তখন কিন্তু ব্যাংক অথরিটি কিন্তু ইনকাম ট্যাক্সের ঘরে সেই তথ্যটা জানায়, সেটাই কিন্তু 26AS এ রিফ্লেক্ট করে। এটার জন্য কিন্তু কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যাই হোক, এটা হয়ে যাওয়ার পর এবার যদি কোনো কারণে এটার এগেনস্টে ইনকাম ট্যাক্সের নোটিশ আসে, তখন সেই নোটিশের এগেনস্টে আপনি ক্লারিফাই করে সাবমিট করলেও চলবে, অসুবিধার কিছু নেই। আচ্ছা, এরপর আমরা মূল জায়গায় চলে আসি। তাহলে আমার এটাও ঠিক আছে। এবার টোটাল ট্যাক্স লায়াবিলিটি দেখা যাচ্ছে যে আমি যা ট্যাক্স পেমেন্ট করেছি কিন্তু আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে, এটাকে একবার দেখে নেবো। দেখে নিয়ে আমি কনফার্ম করব। দেখে নিয়ে আমি ফর্ম 16 সঙ্গে মিলিয়ে নেবো। আমি দেখছি হ্যাঁ, ফর্ম 16(1)-এ আমার নেট ট্যাক্স পেয়েবেল হচ্ছে 21,938 টাকা। এখানেও কিন্তু সেই 21,938 টাকা এসেছে। তাহলে এটা কনফার্ম, যে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম হলে এই 5 নম্বর স্টেপেরও কিন্তু টোটাল ট্যাক্স লায়াবিলিটির ঘরটাও কিন্তু কনফার্ম হবে এবং গ্রিন কালার হয়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পর তাহলে আমি 21,938 টাকা আমার ট্যাক্স লাগবে, আমি পেমেন্ট করেছি 22,000 টাকা, তাহলে আমি রিফান্ড পাবো কিছু টাকা। এবার আমি প্রসিড করব। প্রসিড করার পর কি হবে, তাহলে আমার রিফান্ড দেখা যাচ্ছে 60 টাকা। তাহলে এই 60 টাকাটা আমি রিফান্ড কোথায় পাবো, না ওই যে পার্সোনাল ডিটেলসে যে ব্যাংকের ডিটেলসটা ভ্যালিডেশন করা আছে সেই অ্যাকাউন্টে আমি কিন্তু রিফান্ড পাবো। এবার আমি একটা প্রিভিউ রিটার্ন করার পর এখানে দেখুন প্লেসটা অটোমেটিক এখানে ডেট ফেট নেবে। এবার এখানে এগ্রি করতে হবে, নাম দিতে হবে, তার বাবার নাম অটোমেটিক চলে আসবে। এবার এইখানে দেখুন কে করছে ইনকাম ট্যাক্স রিটার্নটা, কে করে, আমি নিজে করছি তাই সেলফ, অন্য কেউ করে দেবে তখন ডিফারেন্সিয়েট হতো। আমি নিজে যেহেতু করছি তাই সেলফ থাকবে, প্যান নাম্বার অটোমেটিক চলে আসবে। এইগুলো কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। প্রসিড টু প্রিভিউ করবো। প্রসিড টু প্রিভিউ করলে দেখুন আপনার এই ডিটেলসটা টোটাল দেখাবে। এই ডিটেলসে যদি কোনো গরমিল হয় তাহলে সাবমিট করবেন না, আবার ব্যাকে চলে যাবেন। ঠিক আছে, ব্যাকে চলে গিয়ে আমি লাস্ট দেখে নেবো যে রিফান্ডটা কি দেখাচ্ছে, না 22,000 পেমেন্ট করেছি সেটা আছে, এবং আপনার এখানে যেটা আছে 60 টাকা রিফান্ডের ঘরে আছে। তাহলে ঠিক আছে, আমার একদম ওকে আছে। তাহলে আমি এবার প্রসিড টু ভ্যালিডেশনের দিকে চলে যাব। প্রসিড টু ভ্যালিডেশনের দিকে চলে গেলে ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে যাবে। এবার ভেরিফাইয়ের দিকে আমরা আগাবো। দুটো স্টেপ কমপ্লিট আছে, ভেরিফাই অ্যান্ড সাবমিট। তাহলে প্রসিড টু ভেরিফিকেশন, এখানে যখন যাওয়া হবে তখন দেখুন কমপ্লিট ইউর ভেরিফিকেশন। আমি ভেরিফাই এক্ষুনি যদি করতে চাই তাহলে আমি ভেরিফাই নাও কিসের সাহায্যে করব, আধারের ওটিপির সাহায্যে করবো। তাহলে আমি এই ঘরে ক্লিক করব, দিয়ে কন্টিনিউ করব। ব্যাংকের সাহায্যেও করা যায়। এবার দেখুন হাউ ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই, আমি কি করব না থ্রু হচ্ছে ব্যাংকের ইভিসির মাধ্যমে যাব না, আমি কি করব না আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। এটা যদি আপনার আধারের সঙ্গে মোবাইল যুক্ত থাকে তবেই কিন্তু এই ওটিপিটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আমার আছে তাই আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এগ্রি করলাম, দিয়ে জেনারেট আধার ওটিপি, এটা করলে মোবাইলে কিন্তু একটা আধার বেসড ওটিপি আসবে। সেই ওটিপিটাকে পুট করলেই কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই ইয়েটা আর সিপিসি ব্যাঙ্গালুরুতে কিন্তু পোস্টে পাঠানোর প্রয়োজন নেই। আমার আধার ভেরিফাই হয়ে গেছে, এই ওটিপি এসছে, তাহলে আমি এখানে ওটিপিটা পুট করছি। ওটিপি পুট করার পর আমি ভ্যালিডেট করব। ভ্যালিডেট যেই করব দেখা যাবে যে ভ্যালিডেট যদি হয়ে যায়, দেখুন হয়ে গেছে। এবার আমি কনফার্ম সাবমিশন সাবমিট করে দেবো। যেই সাবমিট করব তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এইবার দেখুন এইখানে ডাউনলোড রিসিপ্ট এখান থেকে করতে পারবেন বা ড্যাশবোর্ডেও চলে আসে। তাহলে আমি ডাউনলোড রিসিপ্ট এখান থেকে করে নিলাম। এবার এইটাকে আমি প্রিন্ট করে রাখবো পরবর্তীতে করসপন্ডেন্সের জন্য। এইবার দেখুন যেহেতু এটা ভেরিফাই করে নিলাম তাহলে কিন্তু এটাকে আর পেমেন্ট করার প্রয়োজন নেই। যদি ভেরিফাই না করা থাকে তাহলে এটা করার আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, 60 দিনের মধ্যে সিপিসি ব্যাঙ্গালোর অ্যাড্রেসে পাঠাতে হয়। দেখুন এইটাকে লেখা থাকছে ডোন্ট সেন্ড দিস অ্যাকনলেজমেন্ট টু সিপিসি ব্যাঙ্গালোর, অর্থাৎ এইটাকে শুধু প্রিন্ট আউট রেখে দিলেই আমার চলবে, তাহলেই কিন্তু আমার কাজ শেষ। তাহলে আমি এটাকে দেখলাম। এবার এইখানে আমি গো টু ড্যাশবোর্ডে চলে গেলে দেখুন ফাইল সাকসেসফুলি এই লেখা চলে এসছে। এবং আপনি যদি তৎক্ষণাৎ প্রিন্ট আউট নাও নিতে পারেন, পরবর্তীতে আপনি এই ফাইল রিভাইজ রিটার্ন, এটা তো পরের বিষয়, আপনি এই ড্যাশবোর্ডে যাবেন, যে ফাইলিংয়ে যাবেন। এবার ইনকাম ট্যাক্স রিটার্নে গিয়ে দেখুন ভিউ ফাইল রিটার্নস আছে। এবার
যে বছরেরটা আপনি নিতে চান এখান থেকেও কিন্তু সেই ফিনান্সিয়াল ইয়ার এই অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকেও প্রিন্ট আউট বার করতে পারেন সেই মুহূর্তে যদি বার না করতে পারেন। তাহলে এই হচ্ছে টোটাল ইনকাম ট্যাক্সের ই ফাইলিংয়ের বিষয়। দেখুন এটা 22-23-এর আছে, 21-22-এরটা আমি নিতে গেলে আমি এখান থেকে ডাউনলোড রিসিভ করলেই পাওয়া যাবে। 20-21-এর আছে, ঠিক আছে, এইরকম করে সবই আছে। এইবার এইখানে যেটা বলার বিষয়, এই যে ই ফাইলিং করা হচ্ছে এইটা করার আগে প্রত্যেককে আমার অনুরোধ যে আপনারা এই সার্ভিসের আন্ডারে গিয়ে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টটা একবার দেখে নেবেন, কারণ এটা খুব ভাইটাল। এটা আগের পোর্টালে থাকতো না। এই এআইএস ইনস্ট্রাকশন, এইখানে দেখবেন ইনস্ট্রাকশন আছে, তারপরে এআইএস আছে। এইখানে আপনি ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কি ঘটনা ঘটেছে। দেখুন আপনার স্যালারির থেকে ইনকাম কত হয়েছিল এইটা, সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট ছিল 8,017 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা 9,817 টাকা লিখেছি ওটা আমি একটু বেশি করেই লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সেভিংস ব্যাংকের থেকে যে ইন্টারেস্ট হয়েছে সেটা কিন্তু 8,017 টাকা। যেহেতু এটা উইদিন 10,000-এর মধ্যে, তাহলে কোনো অসুবিধার কিছু নেই। অ্যাকচুয়াল তাহলে কি ইন্টারেস্ট আমি কিন্তু পেয়েছি 8,017 টাকা, কিন্তু আমি একটু বেশি করেই দেখিয়েছি 9,817 টাকা, কারণ ওটা আমি টোটালটাই ছাড় পেয়ে যাবো 80 TT এর আন্ডারে, তার জন্য। এরপরে যে পারচেস অফ টাইম ডিপোজিট, ওই যে 16,44,000 টাকা, এইটা কি? এইটা হচ্ছে যেহেতু আমার হাউস বিল্ডিং লোন ছিল, সেই লোনের অ্যামাউন্টগুলো সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। তাই অনেক সময় কি হয় যে ওইটা 10 লাখের বেশি হয়ে গেলেই কিন্তু এটা দেখায়, এবং ডিরাইভ ভ্যালুও কিন্তু এই আপনার 16,44,000। ফলে এখান থেকে কিন্তু কোনো ইন্টারেস্ট আসেনি, বা যেমন হচ্ছে ফিক্সড ডিপোজিট থাকলে বা কোনো মিউচুয়াল ফান্ড থাকলে যদি থাকতো তাহলে কিন্তু সেটা ইন্টারেস্ট কিন্তু হলো, যেটা পাওয়া যেত সেটা কিন্তু ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হতো। তাহলে এই এখানে দেখা যাচ্ছে আর একটা জিনিস দেখে নেবেন, যেটা হচ্ছে আপনার অ্যানুয়াল ইনফরমেশন, এই যে স্টেটমেন্ট যেটা, এইটা এখানে কিন্তু এইখানের এই ডিটেলসটা দেখাচ্ছে। এইটার থেকে আপনার যে টোটাল অ্যামাউন্ট স্যালারি থেকে কি হয়েছে না হয়েছে, অ্যামাউন্ট পেড আর ক্রেডিটেড কত হয়েছে, এইগুলো এটা দেখাবে। এটা একবার চেক করে নেবেন, এটা হচ্ছে আমার বক্তব্য। এইটা চেক করলে আপনার কি হবে না, আপনার অ্যানুয়াল ইনফরমেশনটা আপনি পেতে পারেন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এআইএস এর বিষয়। এরপরে আমি আর একটা জিনিস যেটা বলবো, যেটা হচ্ছে আপনার এই আর একটা দেখবেন এই সার্ভিসের আন্ডারে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যাওয়ার পর যখনই প্রসিড করছেন, তখন কিন্তু এই যে এই এআইএস এর জায়গায় আমরা ক্লিক করলাম, এই পাশে একটা আছে আপনার সামারি আর একটা স্টেটমেন্ট, এই দুটোকে আমরা ডাউনলোডও করতে পারেন। এই স্টেটমেন্টটা যদি দেখেন তাহলে এটাকে ডাউনলোড করতে গেলে তার পাশে যেটা অপশান আছে সেইখান থেকে আমরা কিন্তু ডাউনলোডটা করতে পারি। এই যে ডাউনলোড এই অপশান আছে। যাই হোক, এটা হচ্ছে জাস্ট দেখার বিষয়, অন্য কিছু ইস্যু নয়। তাহলে এই হচ্ছে টোটাল ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের বিষয়বস্তু আজকের। আশা করি প্রত্যেকের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে এখানে করবেন। আর একটা যেটা বারবার আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে আপনারা 31শে জুলাই 2022-এর মধ্যে কিন্তু সাবমিট করবেন। ডেট বাড়বে কি বাড়বে না এটা আমাদের অজানা, কিন্তু আমরা চেষ্টা করব যে এই উইদিন ডিউ ডেটের মধ্যে এটা আমরা সাবমিট করে দেবো, কারণ ডিউ ডেট পার হয়ে গেলে কিন্তু একটা ফাইন লাগবে, এবং সেক্ষেত্রে ফাইন দিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। ধন্যবাদ সকলকে।